Hello, I am Onik Bashak. I am currently in PhD second year in Biological Science and Bioengineering at IIT Kanpur. And the today's lesson will be the lecture 2 of Principle of Inheritance. হুম হুম তো লাস্ট টাইম আমরা জেনেছিলাম যে ম্যান্ডেলের এক সংকট জনন এবং ম্যান্ডেল নিজের পরীক্ষাগুলোকে কিভাবে সম্পন্ন করেছিলেন সেটা সম্পর্কে। আজকে আমরা একটু ডিফারেন্ট অথবা একটু আহ কঠিন একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে জানবো, যেটাকে বলা হয় দ্বিসংকর জনন। এবং সেখানে ম্যান্ডেল পার্টিকুলারলি কি করেছিলেন এবং তার দ্বারা আমরা কি কি জানতে পারি সেটা সম্পর্কে কিছুটা দেখে নেব। তো মূলত আমরা প্রথমেই ডিসকাস করেছিলাম যে ম্যান্ডেল সাত জোড়া বৈশিষ্ট্যের উপর কাজ করেছিলেন এবং সেই সাত জোড়া বৈশিষ্ট্যের মধ্যে দুটো ছিল গোলাকৃতি হলুদ। এই কথাটার অর্থ হচ্ছে গোলাকৃতি বীজ এবং কুঞ্চিত বীজ। এবার গোলাকৃতি এই বৈশিষ্ট্যটি এবং কুঞ্চিত এই বৈশিষ্ট্যটি এরা মূলত একই জিন দ্বারা নির্বাচিত হয়। আমরা প্রথমে বলেছিলাম যে জিন বা চরিত্র এবং এর মধ্যে থাকে দুটো বৈপরীত প্রভেদ। তা যেটা ছিল যে বীজের আকৃতি। তো বীজের আকৃতি তিনি ম্যান্ডেল লক্ষ্য করেছিলেন যে মটর গাছে যে ফল ওগুলো হয় তার মধ্যে থেকে আমরা যে বীজগুলো পাই সেটার মধ্যে খুব সহজেই দুটো আলাদা বৈশিষ্ট্যকে লক্ষ্য করা যায়। একটি হচ্ছে গোলাকার এবং অপরটি হচ্ছে গিয়ে কুঞ্চিত অথবা রিঙ্কেলড। এবং তিনি লক্ষ্য করেন যে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে এই গোলাকার বৈশিষ্ট্যটি প্রকট এবং এই কুঞ্চিত বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। এবার গোলাকার এবং প্রকট বৈশিষ্ট্যের সাথে এবার তিনি আরেকটি বৈশিষ্ট্য নেন, সেটা হচ্ছে গিয়ে বীজের যে বাইরের আবরণটা থাকে তার অ্যাকচুয়ালি কালার, বা সোজা কথায় বীজের কালারকেই বলা হয়। বীজের রং হলুদ অ্যান্ড সবুজ। তো এখানে চরিত্র, বীজের আকৃতি এবং বীজের রং। বীজের রং হলুদ, এটা সম্ভবত প্রকট, এবং সবুজ এটা প্রচ্ছন্ন। এবার আগের দিনই বলা হয়েছে যখন আমরা কোনো প্রকট বৈশিষ্ট্যকে চিহ্নিত করি তখন আমরা সব সময় ক্যাপিটাল ওয়ার্ড ইউজ করে থাকি। তো গোলাকার বীজের জন্য আমরা যেটা ইউজ করব রাউন্ড বা ক্যাপিটাল আর। এবং প্রচ্ছন্ন যে বৈশিষ্ট্যটি আছে কুঞ্চিত, তার জন্য আমরা যে সিম্বলটি ইউজ করব সেটা হচ্ছে স্মল আর। অন্যদিকে বীজের রঙের জন্য আমরা যেটা ইউজ করব প্রকট হলুদ ক্যাপিটাল ওয়াই এবং প্রচ্ছন্ন সবুজ স্মল ও। তো এবার দেখে নেব ম্যান্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষাটি আসলে কি এবং এর দ্বারা তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছিলেন। তো আবার চলে যাই আগের। বিশুদ্ধ হলুদ এবং গোলাকার। এবার বিশুদ্ধ বলা হয়েছে, সুতরাং হলুদের জন্য আমরা যে ক্যারেক্টারিস্টিক নেব অথবা গোলাকারের জন্য যে ক্যারেক্টারিস্টিকটি নেব সেটা হোমোজাইগাস হবে। এর কথা অর্থ হচ্ছে এটা কেন এরকম হলো, যেহেতু আমরা বলেছি বিশুদ্ধ অর্থাৎ দুটো যে ওয়ার্ডটি দিয়ে সেটাকে চিহ্নিত করা হবে দুটো সেম থাকবে, ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই। অন্যদিকে এর সাথে আমরা ক্রস করাবো বিশুদ্ধ সবুজ এবং কুঞ্চিত বীজযুক্ত একটি গাছের। এটাকে আমরা ডিনোট করব স্মল আর এবং স্মল ওয়াই। এবার এদের মধ্যে যখন পরাগ মিলন হয় অথবা ক্রসিং হয় তার জন্য এখান থেকে যে গ্যামেটটা বের হবে সেটা হবে ক্যাপিটাল ওয়াই, এবং এখান থেকে যেটা তৈরি হবে স্মল আর স্মল ওয়াই। এবং পরাগরেণু হুম হুম
না। ডিম্বাণু এবং পরাগরেণু, এরা হচ্ছে গ্যামেট। এবং ক্রসিং এর ফলে এই দুই গ্যামেটের যখন মিলন হয় তখন আমরা যে জাইগোটটি পাই সেটা হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এর ফেনোটাইপ কি হবে এবার দেখে নেওয়া যাক। এটা হচ্ছে F1, F1 জনু। F1 জনুতে কি হয়, সব সময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। আমরা জানি যে এই ক্ষেত্রে গোলাকার এবং হলুদ এই প্রভেদ দুটি প্রকট বৈশিষ্ট্য এবং এর জন্য এইটাই হবে এর ফেনোটাইপ। এবার ঠিক এক সংকর জনন পরীক্ষার মতো ম্যান্ডেল F1 এ পাওয়া গাছগুলোকে নিয়ে ক্রসিং করেন এবং এই ক্রসিং এর ফলে তিনি একটি জিনিস দেখতে পারেন যে গোলাকার হলুদ টু গোলাকার কুঞ্চিত, অন্যদিকে কুঞ্চিত হলুদ, অন্যদিকে কুঞ্চিত সবুজ। ম্যান্ডেল লক্ষ্য করেন যে যখন তিনি দুটো বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদের মধ্যে ক্রস করান এবং F1 এ পাওয়া সংকর গাছগুলির মধ্যে স্বপরাগ যোগ করেন, তার পরবর্তী বংশে যে অনুপাতটি পাওয়া যায় সেটা হচ্ছে 9:3:3:1। এবার তৎকালীন সময়ে ম্যান্ডেল একে প্রবাবিলিটি দিয়ে ব্যাখ্যা করেছিল। পরবর্তীকালে আমরা পানেট স্কয়ার বোর্ডের সাহায্যে খুব সহজে এটাকে ব্যাখ্যা করব এবং কিভাবে কোন মডেলের দ্বারা এটা সম্ভব হয় সেটাও একটু দেখে নেব। মূলত ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এবার বুঝতে হবে এই F1 এ তৈরি সংকর উদ্ভিদ থেকে কত রকমের গ্যামেট তৈরি হওয়া সম্ভব। তো মূলত ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, যেটা আমাদের অ্যাকচুয়ালি প্যারেন্টের অথবা জনিত্রীর গ্যামেট, অন্যদিকে এটাও হওয়া সম্ভব ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই। ঠিক সেরকমই স্মল আর ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই। মূলত পক্ষে যদি আমরা দেখি, প্রথমে বিশুদ্ধ হলুদ এবং গোলাকার অর্থাৎ আর আর এবং ওয়াই ওয়াই এবং স্মল আর এর সাথে স্মল ওয়াই এরা একত্রে ছিল, কিন্তু যখন আমরা F1 এর গাছগুলোকে স্বপরাগযোগ করি তখন দেখা যায় গ্যামেট তৈরির সময় ক্যাপিটাল আর এবং স্মল ওয়াই এই দুটো একসাথে চলে এসেছে এবং অন্যদিকে স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই এই দুটো একসাথে চলে এসেছে। তো এদের মধ্যে যদি আমরা পানেট স্কয়ার বোর্ড এক্সপেরিমেন্টটি করি তাহলে দেখা যাবে ঠিক আগের দিনের মতোই উপরে ফিমেল নিচে মেল। এবার পরপর করে গ্যামেট গুলোকে আমরা একসাথে লিখবো। তো কি কি গ্যামেট পাওয়া যায়? ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই এবং স্মল আর স্মল ওয়াই। উপরেও ঠিক একই রকম ভাবে লিখবো এবং দেখবো F2 জনুতে এসে উদ্ভিদগুলোর জিনোটাইপ কি হতে পারে। ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তো এটা কি হবে? গোলাকার প্লাস হলুদ। এটা কি হবে? সেম গোলাকার প্লাস হলুদ। ঠিক সেরকমই
গোলাকার, হলুদ, গোলাকার, হলুদ। এই লাইনের গাছগুলো কি হওয়া যায় দেখা যাক। গোলাকার, হলুদ, কুঞ্চিত গোলাকার, কুঞ্চিত গোলাকার নয়, কুঞ্চিত হলুদ, গোলাকার হলুদ এবং আরেকটা কুঞ্চিত হলুদ। এই লাইনে আমরা কি কি পাবো? ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, গোলাকার হলুদ, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, গোলাকার হলুদ, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, গোলাকার কিন্তু সবুজ। অন্যদিকে ক্যাপিটাল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, গোলাকার, সবুজ। শেষের এই লাইনের গাছগুলো কি হবে? ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, সিম্পল, গোলাকার হলুদ, স্মল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, কি হবে? কুঞ্চিত কিন্তু হলুদ। ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, গোলাকার এবং হলুদ, স্মল আর, স্মল আর, স্মল ওয়াই, স্মল ওয়াই, এটাতে কি হবে? কুঞ্চিত এবং সবুজ। এবার এই জিনিসটাকে যদি আমরা ভালোভাবে অনুপাতের হিসাবে লিখি তাহলে কি দেখা যাচ্ছে? যে প্রথমে গোলাকার হলুদ, তো এই গোলাকার এবং হলুদ গাছ কোথায় কোথায় আছে? একটু পানেট স্কয়ার বোর্ডটাকে যদি একটু ভালোভাবে দেখি তাহলেই দেখব এই লাইনের এবং এই লাইনের সবগুলো গাছই গোলাকার এবং হলুদ। এটাও গোলাকার হলুদ, গোলাকার হলুদ এবং গোলাকার হলুদ। তো কটা গাছ হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ 9। এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন দুটো চরিত্রই অথবা দুটো প্রভেদই প্রকট বৈশিষ্ট্য, দেখা যাচ্ছে F2 তে তার অনুপাতই সব থেকে বেশি। অন্যদিকে যখন গোলাকার অর্থাৎ একটি প্রকট বৈশিষ্ট্য এবং সবুজ বীজ দ্বিতীয়টি প্রচ্ছন্ন, এর অনুপাত কতটা আসবে? 3। এবং যদি আমরা দেখি যে কুঞ্চিত একটি বৈশিষ্ট্য প্রচ্ছন্ন এবং হলুদ অর্থাৎ অপর বৈশিষ্ট্যটি প্রকট, তাহলে কি দাঁড়াবে? 3। এবং যখন দুটি বৈশিষ্ট্যই প্রচ্ছন্ন তার অনুপাত হয়ে দাঁড়াবে 1। তো মূলত এখান থেকে এটাই দেখা যায় যে প্রকট বৈশিষ্ট্যের গাছগুলির সংখ্যা পরবর্তী বংশে ধীরে ধীরে বাড়তে থাকে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের গাছেদের সংখ্যা পরবর্তী বংশে ধীরে ধীরে কমতে থাকে। তো এই এক্সপেরিমেন্টটির উপর ডিপেন্ড করে মেন্ডেল যে সিদ্ধান্তে আসেন এবং সেই সিদ্ধান্তে থেকে তিনি একটি সূত্র প্রদান করেন এবং এই সূত্রকেই বলা হয় স্বাধীন বন্টনের সূত্র। এবং এই স্বাধীন বন্টনের সূত্র বা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট ল অফ ম্যান্ডেল সেকেন্ড ল কি, সেই জিনিসটাকে একটু ভালো করে বুঝবো বা একটু দেখে নেওয়া যাক। এরকম তো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র,
মেন্ডেলের দ্বিতীয় সূত্র, যাকে অনেক সময় ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট অথবা স্বাধীন বন্টনের সূত্র বলা হয়। তো সূত্রটি কি? তো মেন্ডেলের দ্বিতীয় সূত্রে যেভাবে বলা হয় যে দুই বা ততোধিক জোড়া দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে সংকরায়নের ফলে প্রথম জনুতে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যই প্রকাশ পায়। এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ হচ্ছে গিয়ে, যখন আমরা একটি বিশুদ্ধ এবং গোলাকার, যেখানে ক্যাপিটাল হলুদ এবং গোলাকার দুটোই প্রকট বৈশিষ্ট্য, এবং তার সাথে একটি বিশুদ্ধ সবুজ বা কুঞ্চিত মটর গাছ যার দুটো বৈশিষ্ট্যই প্রচ্ছন্ন, এদের মধ্যে যদি আমরা ক্রস করাই তাহলে অথবা সংকরায়ন করি, তাহলে F1 জনুতে যে গাছগুলো তৈরি হবে তা প্রত্যেকেই হবে গোলাকার এবং হলুদ, যেহেতু গোলাকার এবং হলুদ দুটোই প্রকট বৈশিষ্ট্য। এবার এই সূত্রের দ্বিতীয় লাইনটি কি বলা হয়? যে বলা হচ্ছে পরবর্তীতে বৈশিষ্ট্য মধ্যে ক্রস করলে প্রকট বৈশিষ্ট্যই প্রকাশিত হবে পায়, কিন্তু যেখানে অ্যাকচুয়ালি মেইন টুইস্ট রয়েছে মেন্ডেলের দ্বিসংকর পরীক্ষায়, যে জনন কোষ উৎপাদনকালে অর্থাৎ গ্যামেট তৈরি হওয়ার সময় এই বৈশিষ্ট্যের যে ফ্যাক্টর গুলো থাকে সেগুলো জোড়া ভেঙে, এই জোড়া ভাঙার কথাটি আমি এখনই ব্যাখ্যা করছি, পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত হয় এবং ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করবে। এই কথাটির অর্থটা কি আমরা একটু বুঝে নেব। যে এখানে যখন এই সংকরটি তৈরি হয় এবং এই সংকর উদ্ভিদ থেকে পরবর্তীকালে যখন জনু তৈরি হয়, তখন আমরা দেখেছি যে এই ক্যাপিটাল আর এবং এই ক্যাপিটাল ওয়াই এরা দুটো প্রথমে একসাথে ছিল, অন্যদিকে স্মল আর এবং স্মল ওয়াই এরা দুজন একসাথে ছিল। কিন্তু যখন F1 অথবা সংকর উদ্ভিদে থেকে জনু অথবা গ্যামেট তৈরি হচ্ছিল, সেই সময় দেখা যায় ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল স্মল ওয়াই এরা দুটো একসাথে চলে এসেছে। অন্যদিকে এমনও গ্যামেট পাওয়া যাবে যেটাতে স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই একসাথে থাকে, এবং এই জিনিসটি প্রুভ করার জন্যই মূলত দ্বিসংকর জনন পরীক্ষাটি করা হয়। এবং এখানে একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে গোলাকার সবুজ এবং কুঞ্চিত হলুদ, মূলত আমরা যখন দ্বিসংকর জনন পরীক্ষাটি যখন শুরু হয়েছিল তখন আমরা দেখতে পারি যে হলুদ এবং গোলাকার এবং সবুজ এবং কুঞ্চিত প্যারেন্ট নিয়ে কাজ শুরু করা হয়, এবং আলটিমেটলি গোলাকার সবুজ এবং কুঞ্চিত হলুদ যা পূর্ববর্তী কোনো প্রজন্মে ছিল না তা নতুন করে তৈরি হয়। এবং এর দ্বারাই মেন্ডেল এই যুক্তিতে আসেন যে মূলত এই গ্যামেট গুলো একে অপরের সাথে মিলিত হয় এবং মিলিত হয়ে যে জাইগোট তৈরি করে, তাতে কোনোদিন ক্যাপিটাল আর অথবা ক্যাপিটাল ওয়াই একে অপরের সাথে মিশ্রিত হয়ে যায় না, বরঞ্চ পরবর্তীকালে তারা একে অপরের সাথে সমস্ত রকম কম্বিনেশন বা সমস্ত রকম সমন্বয়ে থাকবে।
এবার এই কথাটির অর্থ কি, যে পরবর্তীকালে সমস্ত রকম সমন্বয় অথবা সমস্ত কম্বিনেশনে একসাথে থাকবে। এই কথাটির অর্থ হচ্ছে, যখন আমরা স্বপরাগযোগ করেছি তখন আমরা দেখতে পাই যে ক্যাপিটাল ওয়াই F2 জনুতে ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর এরা একসাথেও থাকতে পারে কিছু কিছু গাছের মধ্যে, অথবা ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর এরাও থাকতে পারে। অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে এক জনু থেকে আরেক জনুতে পার্টিকুলারলি যখন আর, অর্থাৎ যে জিনটি গোলা বা চরিত্রটি কোনো একটি জীবের কোনো একটি বীজের আকৃতির আকৃতির জন্য দায়ী, সেটার পরবর্তী বংশে সঞ্চারণ গাছটির বীজের কালারের উপর বা রঙের উপর নির্ভর করে না। এই কথাটির অর্থটা কি, আর অথবা স্মল আর এবং ক্যাপিটাল ওয়াই অথবা স্মল ওয়াই, এই যে ফ্যাক্টর গুলো রয়েছে যাদের দ্বারা মটর গাছের বৈশিষ্ট্যগুলোকে ব্যাখ্যা করা হয়ে থাকে, এরা কখনোই একে অপরের সাথে মিশ্রিত হয়ে যায় না, বরং পরবর্তীকালে সমন্বয়ে অর্থাৎ সমস্ত রকম কম্বিনেশনে, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই এরকমও হতে পারে, অথবা ক্যাপিটাল আর স্মল ওয়াই এরকম হতে পারে। যত রকমের কম্বিনেশন করা সম্ভব ততগুলো কম্বিনেশনেই এরা থাকে। এবার এর দ্বারাই মেন্ডেল এই জিনিসটি বলেছিলেন যে যে ফ্যাক্টর গুলো, অর্থাৎ যারা কোনো একটি জীবের বৈশিষ্ট্যকে নির্বাহ করে, তারা একে অপরের সাথে মিশ্রিত হয় না এবং পরবর্তী জনুতে প্রায় সব রকম সমন্বয়ে অপর একটি জিনের সাথে সমস্ত রকম সমন্বয়ে পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হতে পারে। এবং এই যে সমস্ত রকম কম্বিনেশনে থাকা, এটাকেই বলা হয় স্বাধীন বন্টন। অর্থাৎ তাদের যে ডিস্ট্রিবিউশন হয়, তারা যে একে অপরের সাথে সমস্ত রকম সমন্বয় অথবা বিভিন্ন রকম কম্বিনেশন তৈরি করতে পারে, সেটা সম্পূর্ণ স্বাধীন অথবা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ কিছুর দ্বারা সেটাকে চেঞ্জ করা যায় না। এর জন্য এটাকে বলা হয়, অর্থাৎ মেন্ডেলের দ্বিতীয় সূত্রকে বলা হয় স্বাধীন বন্টনের সূত্র। এবার মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রে আমরা এটা পড়লাম, এটাকে যদি আরেকটু ভালো রকম ভাবে দেখি তাহলে অনেকটা কিরকম দাঁড়াবে, যদি আমরা এর জেনোটাইপ গুলোকে মেজার করি সেই হিসাবে যেটা দাঁড়ায় ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই is to small r capital Y small r capital Y small y capital R small y capital R small y into is to small r 1 is to 2 is to 2 is to 4 is to 1 is to 2 is to 1 is to 2 is to 1। এবার অনেক সময় পরীক্ষাতে এটা বলা হয়ে থাকে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের জেনোটাইপিক অনুপাতটিকে লেখো, সেটা অনেকটা হয় 1 is to 2 is to 2 is to 4 is to 2 1 is to 2 is to 1 is to 2 is to 1। 12 24 12 12 1 12 24 12 12 1 এই সূত্রের দ্বারা আমরা মনে রাখতে পারি। এবং এখানে আরো একটি জিনিস অবশ্যই দেখবার মতো, যে জেনোটাইপ যত রকমের জেনোটাইপ আমরা পাই তার সংখ্যা হচ্ছে 9। এটা অনেক সময় পরীক্ষায় বলা হয়ে থাকে যে আমরা যদি মেন্ডেলের দ্বিসংকর জননের মতো দুই জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য সম্পর্ক বিশুদ্ধ জীবের মধ্যে জনন ঘটাই, তাহলে F2 তে যে প্রজন্ম তৈরি হবে
তার জেনোটাইপিক অনুপাত কি হবে, যেটা 12-24, 12-12-1, কত রকমের জেনোটাইপ থাকবে সেটা নয়, তাদের ফেনোটাইপ অনুপাত কি হবে, 9:3:3:1, এরকম। কিন্তু এবার একটা জিনিস দেখব, যদি এই সম্পূর্ণ পরীক্ষায় আমরা যদি ভুলে যাই, শুধুমাত্র শুধুমাত্র পার্টিকুলারলি একটি বৈশিষ্ট্যকে নিয়ে আলোচনা করি এবং অপর বৈশিষ্ট্যকে যদি আমরা ভুলে যাই, তাহলে কিরকম অনুপাত আসতে পারে সেটা একটু আমরা দেখে নেব। যদি এরকমটা হয়, তাহলে দেখা যায় যে যদি আমরা শুধুমাত্র একটি জিনকে নিয়ে ডিসকাশন করব অথবা একটি চরিত্রকে নিয়ে ডিসকাশন করব, যেটা হচ্ছে বীজের আকৃতি, অর্থাৎ দ্বিসংকর জনন পরীক্ষায় যদি আমরা শুধু এটুকু বলি যে গোলাকার সিট কয়টি ছিল এবং কুঞ্চিত বীজ কটা ছিল, এটা করলে পরে দেখা যাবে যে গোলাকার বীজ এবং কুঞ্চিত বীজের অনুপাত 12:3। অনুপাতটিকে খুব চেনা চেনা লাগছে? অবশ্যই 3:1। অন্যদিকে যদি আমরা হলুদ ইস্টু সবুজ একটু জনতে কথা বলি, তাহলে দেখবো সবুজ কটা আছে, 3, আর এদিকে 1, 4। অন্যদিকে হলুদ কটা আছে, 9 এবং 3। কটা হলো হলুদ বীজ? 12টা, অর্থাৎ 3:1। তো এখানে ঘুরে ফিরে একটা কথাই দেখা যাচ্ছে যে একটি জিন বা একটি চরিত্র অপর চরিত্রের সাথে কখনোই মিশ্রিত হয় না, এবং ম্যান্ডেলের প্রথম সূত্রে যে কথাটি বলা হয়েছিল যে জননকোষ তৈরির সময় তারা একে অপর থেকে আলাদা হয়ে যায়, এবং তার জন্যই F2-তে দ্বিসংকর জনন হোক বা তার থেকে বেশি, সবসময় যদি আমরা একটা চরিত্রকে নিয়ে ডিসকাশন করি, ফেনোটাইপিক অনুপাত 3:1ই আসে। এবং যদি আমরা এখান থেকে পানেট স্কয়ার বোর্ড থেকে যদি আমরা পার্টিকুলারলি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর স্মল আর এবং স্মল আর কাউন্ট করি, তাহলেও দেখা যাবে যে 4:8:4, অর্থাৎ 1:2:1। তো অনেক সময় পরীক্ষায় এরকম দুটো জিন বা দুটো চরিত্রকে নিয়ে কোশ্চেন করা হয়ে থাকে, এবং সবশেষে কেবলমাত্র একটা চরিত্রকে নিয়ে কোশ্চেন জিজ্ঞেস করা হয়। তো অবশ্যই এটা মনে রাখা উচিত, যখনই কোনো পার্টিকুলারলি একটি জিন বা একটি চরিত্রকে নিয়ে ডিসকাশন করা হয়, সেই ক্ষেত্রে আমরা ম্যান্ডেলের প্রথম সূত্র ব্যবহার করে থাকি, এবং যখন এক বা দুই বা ততোধিক চরিত্রকে নিয়ে ডিসকাশন হয়, তখন আমরা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রকে ব্যবহার করে থাকি। তো এটাই ছিল ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র, এবং আপাতত ছোট ক্লাসের জন্য এইটুকুই অনেকটাই। এবার আমরা যে কনসেপ্টে যাব সেটা হচ্ছে গিয়ে টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস। তো টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস কি? মূলত প্রথমে আমরা ব্যাক ক্রসকে নিয়ে জিজ্ঞেস করব। তো সাপোজ ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে কটা ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি। যদি একটু ভালো করে নজরে রাখো, এটা ঠিক ওই আগের দিনের এক সংকট জননের মতোই। এদের মধ্যে ক্রস করালে ক্যাপিটাল টি স্মল টি, লম্বা খাটো গ্যামেটস,
এবার এই F1 জনুতে যেটা তৈরি হয়, এর সাথে যদি আমরা প্যারেন্ট অথবা জনিত্রী জনুর বৈশিষ্ট্য সম্পন্ন কোন উদ্ভিদের ক্রসিং করাই, তাহলে তাকে বলা হয় ব্যাক ক্রস। এই ক্ষেত্রে কটা ব্যাক ক্রস হওয়া সম্ভব? ক্যাপিটাল টি ক্রস ক্যাপিটাল টি, অন্যদিকে ক্যাপিটাল টি ইন্টু স্মল টি। এটা জনিত্রী বৈশিষ্ট্য সম্পর্ক, আর এটা F1। তো এখানেই বোঝা সম্ভব যে F1 এর সাথে যখন আমরা জনিত্রী জীবের বৈশিষ্ট্য সম্পর্ক সম্পন্ন অপর একটি উদ্ভিদ বা অপর একটি জীবের ক্রসিং করাবো, তাকে বলা হয় ব্যাক ক্রস। এবার ব্যাক ক্রসিংটাকে কিভাবে আমরা পানেট স্কয়ার বোর্ড দিয়ে লিখতে পারি? F1 এর জন্য এরকম, এবং জনিত্রী জীবের জন্য ক্যাপিটাল টি। তো দেখা যাচ্ছে লম্বা 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 এবং লম্বা। এখানে যদি আমরা লম্বা ইস্টু খাটো, এবার এটার অনুপাতটাকে আমরা দেখতে পারি, খুব সহজেই হয়ে যায় 4:0। অন্যদিকে জেনোটাইপিক অনুপাত যদি আমরা করি, তাহলে দাঁড়ায় ক্যাপিটাল টি ইন্টু ক্যাপিটাল টি স্মল টি, 2:2, 1:1 গেল। অন্যদিকে যখন আমরা F1 এর উদ্ভিদকে জনিত্রীর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পর্ক জীবের সাথেও আমরা ক্রস করাতে পারি, সেটাও এক রকমের ব্যাক ক্রস। সেটার জন্য ক্যাপিটাল টি স্মল টি, যেটা এখান থেকে আসবে, এবং স্মল টির জন্য স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি। এবার আমরা নেব লম্বা ইস্টু খাটো। কটা লম্বা আছে? এটা একটা লম্বা, আর এটা একটা লম্বা। অন্যদিকে খাটো কোনটা? এটা খাটো, এটা খাটো। তো লম্বা ইস্টু খাটোর অনুপাত কত দাঁড়ালো? 2:2 ইকুয়াল টু 1:1। এবার জেনোটাইপিক অনুপাত কি দাঁড়াবে? ক্যাপিটাল টি ইস্টু স্মল টি 2:2, 1:1। তো আবার এই ক্রসিং গুলোকে আমরা একটু ভালো করে দেখব, যে প্রথমে লম্বা এবং খাটো, দুটো বিশুদ্ধ লম্বা এবং খাটো মটর গাছের মধ্যে জনন করানো হলো, এবং তাদের থেকে তৈরি F1 যা হাইব্রিড হবে ক্যাপিটাল টি এবং স্মল টি। এই F1 এর সাথে জনিত্রীর যে কোনো একটি উদ্ভিদের বৈশিষ্ট্য সম্পর্ক উদ্ভিদের যদি আমরা জনন ঘটাই, এখানে আমরা অনেক সময়, এটা তোমরা দেখবে বইয়েতে এরকম লেখা থাকে যে F1 এর সাথে জনিত্রী উদ্ভিদের জনন ঘটানো যদি হয় অথবা ক্রসিং করা হয়, তো মূলত এখানে একটি জিনিস ভুল, যে জনিত্রী উদ্ভিদের সঙ্গে নয়, জনিত্রী উদ্ভিদের মতো বৈশিষ্ট্য সম্পর্ক অপর উদ্ভিদ বা অপর যে কোনো উদ্ভিদের সাথেই যার মধ্যে জনিত্রী জীবের বৈশিষ্ট্য রয়েছে, এটাকে আমরা ব্যাক ক্রসিং বলবো। তো ব্যাক ক্রসিং যখন করা হয়, তখন F1 এর সাথে যখন আমরা প্রকট জনিত্রী, অর্থাৎ যার মধ্যে প্রকট বৈশিষ্ট্য ছিল, তা ক্রস করি, সেটাতে পানেট স্কয়ার বোর্ড থেকে দেখা যায় লম্বা ইস্টু খাটো গাছের অনুপাত 4:0। অর্থাৎ যদি আমরা ব্যাক ক্রসিং এর সময়
F1 এর সাথে জনিত্রীর প্রকট জনিত্রীর সাথে যদি আমরা ক্রসিং করি, তাহলে F2 তে সবগুলো গাছই লম্বা হবে, কোনো খাটো গাছ থাকবে না। অন্যদিকে এদের জেনোটাইপিক অনুপাত কি দাঁড়ায়? 1:1। কিন্তু ঠিক এরকমই এই ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পর্ক জনিত্রী উদ্ভিদের যদি ক্রসিং করানো হয়, তাহলে দেখা যাবে যে লম্বা ইস্টু খাটো গাছের অনুপাত F2 তে হয়ে দাঁড়িয়েছে 1:1। অন্যদিকে ক্যাপিটাল টি স্মল টির অনুপাতও হয়ে দাঁড়িয়েছে 1। এবার এই ক্রস থেকে আমরা কি জানতে পারি এবং এই ব্যাক ক্রস বা টেস্ট ক্রস প্রয়োজনীয়তাটা কি? তো সবার আগে ব্যাক ক্রসকে আমরা যেভাবে ব্যাখ্যা করে থাকি যে F1 এ তৈরি জীবের সাথে জনিত্রী জীবের বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ক্রসিং কে বলা হয় ব্যাক ক্রস। অর্থাৎ F1 এ তো যে ক্যাপিটাল টি এবং স্মল টি তৈরি হয়েছিল, তার সাথে লম্বা জনিত্রী অথবা খাটো জনিত্রীর ক্রসিং করানো হলে তাকে বলা হয় ব্যাক ক্রস। এবং ব্যাক ক্রসে ফেনোটাইপিক অনুপাত কি হয়? 1:4:0। প্রকট জনিত্রী 1:1, প্রচ্ছন্ন এবং জেনোটাইপিক অনুপাতও কি হয়ে থাকে? আগেই দেখেছি 1:1, যখন প্রকট বৈশিষ্ট্যের সাথে আমরা তার ক্রসিং করাবো, অথবা এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের সাথেও সেটা 1:1ই হয়ে থাকে। অর্থাৎ জেনোটাইপিক অনুপাত সমস্ত রকমের ব্যাক ক্রসিং এর ক্ষেত্রে 1:1। এবার আসবো টেস্ট ক্রস কাকে বলে। মূলত এই যে টেস্টিংটা করা হলো, যেখানে আমরা সংকর উদ্ভিদের সাথে প্রচ্ছন্ন জনিত্রীর ক্রসিং করানো হয়, সেটাকেই বলে টেস্ট ক্রস। অর্থাৎ F1 এ তৈরি জীবের সাথে প্রচ্ছন্ন জনিত্রী বৈশিষ্ট্যের জীবের ক্রসিং হওয়াকে বলে টেস্ট ক্রস। অর্থাৎ যদি F1 এ ক্যাপিটাল টি এবং স্মল টি হয়, তাহলে স্মল টি এবং স্মল টির সাথে ক্রসিং কে আমরা বলবো টেস্ট ক্রস। ক্যাপিটাল টি স্মল টির সাথে যদি আমরা ক্যাপিটাল টির ক্রস করি, এটা ব্যাক ক্রস তো হবে, কিন্তু টেস্ট ক্রস নয়। অন্যদিকে এটা স্মল টির সাথে স্মল টি যখন আমরা ক্রস করাই, সেটা যেমন একদিকে টেস্ট ক্রসও হয়, অপর দিকে এটা ব্যাক ক্রসও হয়। অর্থাৎ টেস্ট ক্রস এক ধরনের ব্যাক ক্রস।
এর কথাটির অর্থ হতো যে সমস্ত রকমের টেস্ট ক্রসই ব্যাক ক্রস হয়, কিন্তু সব ব্যাক ক্রস টেস্ট ক্রস হয় না। তো এবার আসবো এই টেস্ট ক্রস বা ব্যাক ক্রসের গুরুত্বটা কোথায়। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রসের যে প্রয়োজনীয়তাটা মূলত জেনেটিক্সে ব্যবহার করা হয়ে থাকে সেটা বোঝার জন্য আগের এই ক্রসিংটিতে আমরা চলে আসব। এবার যখন ম্যান্ডেল ছিলেন তিনি কোন একটি গাছের চরিত্র তিনি জানতেন না বলতে গেলে তিনি এটাকে একটু অন্যরকম ভাবে ব্যাখ্যা করা যেতে পারে। সাপোজ এটা একটা গাছ যেটা লম্বা, এবার একটা লম্বা গাছ ক্যাপিটাল টিও হতে পারে অথবা ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে। তো এবার ম্যান্ডেল জানতে চেষ্টা করেছিলেন যে এই গাছটি ক্যাপিটাল টি অথবা ক্যাপিটাল টি স্মল টি এর মধ্যে কোনটা। অর্থাৎ তিনি তখন কি করেন, এর সাথে টেস্ট করা শুরু করেন। আর টেস্ট ক্রসে সবসময় কাকে ইউজ করা হয়? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জীবেদের, জনিত্রীর বৈশিষ্ট্যধারী জীবেদের। অর্থাৎ এর জেনোটাইপ হবে স্মল টি। এবার সাপোজ ধরা যাক গাছটি বিশুদ্ধ লম্বা, তাহলে এদের মধ্যে যদি আমরা ক্রসিং করাই তাহলে আমরা কি পাবো? পানেট স্কয়ার বোর্ড এখানেও বোঝার সুবিধার জন্য ড্র করে নিই। ক্যাপিটাল টি স্মল টি। এবার স্মল টি ক্যাপিটাল টি স্মল টি ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ সব গাছ লম্বা। অপরদিকে যখন আমরা লম্বা অথচ সংকর সাথে টেস্ট ক্রস করব প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদে, তখন কি পাওয়া যাবে? ক্যাপিটাল টি স্মল টি ফেনোটাইপিক অনুপাত লম্বা টু খাটো। এবার পানেট স্কয়ার বোর্ডে দেখব এই গাছটি লম্বা, এই গাছটিও লম্বা, এই গাছটি খাটো, এই গাছটিও খাটো। সুতরাং লম্বা গাছের সংখ্যা কত? 2। খাটো গাছের সংখ্যা কত? 2। 1:1। এবার একটু ভালো করে দেখে নিই যে যখন কোনো একটি লম্বা গাছের সাথে যখন আমরা টেস্ট ক্রস করব, সেই টেস্ট ক্রস করার প্রয়োজনীয়তাটাই হচ্ছে তার জিনোটাইপকে জানতে পারা। কারণ যদি আমরা টেস্ট ক্রস না করি, প্রয়োজনীয়তা টেস্ট ক্রস, যখন আমরা একটি জীবের জিনোটাইপ জানতে চাই, জীবের জিনোটাইপ জানবার জন্য, অর্থাৎ একটি লম্বা গাছ ক্যাপিটাল টি হতে পারে অথবা ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে, কিন্তু এর সাথে যখন আমরা টেস্ট ক্রস করাই একটি স্মল টির সাথে, F1 এ যদি সব গাছ লম্বা হয় তাহলে লম্বা গাছটি টির জেনোটাইপ ক্যাপিটাল টি। কারণ যখন ক্যাপিটাল টি সম্পন্ন একটি গাছের সাথে আমরা টেস্ট ক্রস করাবো, তখন F1 জেনারেশনে প্রত্যেকটি গাছই লম্বা হবে। অপরদিকে F1 এ যদি লম্বা ও খাটো গাছের অনুপাত
গাছের সংখ্যার অনুপাত 1:1, যেরকমটা আগেও আমরা দেখেছি টেস্ট ক্রসের বেলায়। দেন তাহলে লম্বা গাছটির জিনোটাইপ ক্যাপিটাল টি স্মল টি। অর্থাৎ এখানে টেস্ট ক্রস কাকে বলে? টেস্ট ক্রস তাকেই বলা হয় যখন আমরা F1 এর সাথে প্রচ্ছন্ন জনিত্রীর জীবের বৈশিষ্ট্য সম্পন্ন জীবের সাথে ক্রস করানো হয়, তাকেই বলা হয় টেস্ট ক্রস। টেস্ট ক্রস থেকে আমরা কি জানতে পারি? টেস্ট ক্রস মূলত করা হয় কোনো একটি গাছের জিনোটাইপকে সঠিকভাবে জানার জন্য। যেহেতু একটি সংকর এবং একটি প্রকোষ্ঠ বৈশিষ্ট্য সম্পন্ন জীবের ফেনোটাইপ একই হয়ে থাকে, টেস্ট ক্রসের মাধ্যমেই আমরা কেবলমাত্র একটি প্রকট এবং একটি সংকরকে তাদের থেকে আলাদা করতে পারি। তো এই হচ্ছে গিয়ে টেস্ট ক্রসের প্রয়োজনীয়তা। অপরদিকে ব্যাক ক্রসের প্রয়োজনীয়তাটা কি? ব্যাক ক্রস তখনই করা হয় যখন পার্টিকুলারলি একটি মাত্র জিনকে একটি জীব থেকে অপর জীবে স্থানান্তরিত করার পরিকল্পনা নেওয়া হয়। মূলত এটা এখন অনেকটা বুঝতে একটু কঠিন হবে, কিন্তু তাও বলে রাখি, ব্যাক ক্রস হচ্ছে যখন একটি নির্দিষ্ট জিনকে এক সংকর লাইন থেকে অপর সংকর লাইনে স্থানান্তরিত করবার জন্য ব্যাক ক্রস ব্যবহার হয়। মূলত কিভাবে ব্যবহার হয় এবং সেটা থেকে কিভাবে আমরা একটি জিনকে একটি সংকর লাইন অথবা হাইব্রিডাইজেশন লাইন থেকে অপর একটি সংকর লাইন বা হাইব্রিডাইজেশন লাইনে নিয়ে আসতে পারি, সেটার জন্য ব্যাক ক্রস কিভাবে ইউজ করা হয়ে থাকে, সেটা এখন অনেকটা বড় কনসেপ্ট এবং এটা আমরা এখন ডিসকাস করব না, জাস্ট ফর নলেজ এটা বলা হয়েছে। এবং আজকের মতো আমরা এখানেই শেষ করব। পরদিন আমরা বংশগতির আণবিক ব্যাখ্যা, অর্থাৎ এর ক্রোমোজোমীয় তত্ত্ব, ডিএনএ কি এবং এর স্ট্রাকচার কি, মূলত পক্ষে মেন্ডেল যে বলে আসছেন ফ্যাক্টরস, এই ফ্যাক্টরস গুলো আসলে কি এবং তা কিভাবে আবিষ্কৃত হলো সেটা। ঠিক আছে।